ইতোমধ্যে আপনারা জেনেছেন আমরা প্রথমেই প্রবাসী প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। জনাব ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত করতে চাই। আপনি নিজেও জানেন প্রবাসীদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলে থাকি এবং আমাদের যে তিনটা প্রধান অর্থনৈতিক চাকা আছে তার একটা হলো প্রবাসী রেমিটেন্স। আমাদের সেই রেমিটেন্সের টাকায় কিন্তু আমাদের অর্থনীতি অনেকটাই আমাদের করোনাকালে সংকট আমাদেরকে সচল রেখেছে। এবং আশ্চর্যের বিষয় হলো এই করোনা সংকটের সময় রেমিটেন্স আসা কিন্তু অব্যাহত আছে এবং আমাদের রেকর্ড সংখ্যক রেমিটেন্স কিন্তু আসছে। এবং এটা নিয়েও আছে নানা প্রশ্ন, বিশেষজ্ঞদের নানা মতামত আসছে, কেন এত টাকা আসছে, কি কারণে আসছে, এটা নিয়ে বিশ্লেষণে নাই গেলাম। কিন্তু যেই জিনিসটা নিয়ে আপনার সঙ্গে আমি কথা সূত্রপাত করতে চাই সেটা হলো যে এই করোনাকালীন সময়ে যারা মিডল ইস্টে থাকেন, বিশেষ করে যারা এবং ইটালিতে থাকেন, ইটালিতে যারা থাকেন তাদের বিষয়টা অন্যরকম। মিডল ইস্টে যারা থাকেন তারা সাধারণত চাকরি নিয়ে যান, একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ভিসার মেয়াদ থাকে এবং তাদেরকে যেটা বলা হয় কাজের জন্য যে সার্টিফিকেট বা যেটাই বলেন আকামা, এই ধরনের কতগুলো ওয়ার্ক পারমিট দেয়া হয়। সেই ওয়ার্ক পারমিটগুলো একটা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায়, ভিসার মেয়াদও শেষ হয়ে যায় এবং সেটা করোনাকালে অনেকেরই শেষ হয়েছে এবং অনেক ক্রাইমের কারণে, ও দেশের কথায় আর কি, অনেক ক্রাইমের কারণে অনেক আমাদের প্রবাসীরা ওখানকার জেলখানায় ছিল, কিন্তু মানবিক কারণে সেই দেশের সরকার তাদের নিজ খরচে বিমান ভাড়া করে তাদেরকে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে, প্লেন ভাড়া করেও। কিন্তু যে জিনিসটা দেখলাম আমাদের দেশে আসার পর তাদের কোয়ারেন্টাইন পিরিয়ডটা পার হওয়ার পরে তাদেরকে গ্রেফতার করে ৫৪ ধারায় দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনার পর্যবেক্ষণ কি? ইশতিয়াক রেজা। ধন্যবাদ আপনাকে। এখানে তিনজন সহ আলোচক অত্যন্ত বোদ্ধা মানুষ, এই বিষয়ে অন্তত তারা আরো ভালো বলবেন। আমি শুধু এটুকু বলবো যে দেখেন, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি তাদের রেমিটেন্স নিয়ে আমাদের ভেতরে যত উচ্ছ্বাস আছে ততটা সচেতনতা নাই, কিংবা আমি বলবো দায়বদ্ধতা নাই তাদের যার যার কর্মস্থলে ভালো রাখার ব্যাপারে। আমরা যদি সৌদি আরবের কথাই ধরি, মধ্যপ্রাচ্য সহ সৌদি আরবের দেশগুলোতে, সেখানে কিন্তু অনেকে আসতে পারে এবং তারা মানবেতর জীবনযাপন করছে। আবার অন্যদিকে যারা এসছেন তাদের ফেরত যাওয়ার ব্যাপারটা অনেকাংশে অনিশ্চিত হয়ে পড়েছে। ইতালিতে এখন যারা ফিরেছিলেন বা ইউরোপের অন্যান্য দেশ থেকে তারাও ফিরতে পারছেন না অনেকে, কারণ আমাদের যে করোনা পরীক্ষার নামে যে নানা ধরনের জালিয়াতি হয়েছে তাতে আমাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটা অনেকাংশে নষ্ট হয়ে গেছে। আমাদের আসলে পুরো ব্যবস্থাপনার দিকে যদি আমরা তাকাই তাহলে আমি বলবো যে সামগ্রিকভাবে আমরা কখনোই রেমিটেন্স নিয়ে আমাদের ভিতরে যে ধরনের আবেগ আছে, অথবা আমরা রেমিটেন্স যোদ্ধা বলা নিয়ে যে ধরনের কথাবার্তা বলি, কিন্তু তাদের ভালো রাখার ব্যাপারে আমরা কিন্তু সেই ধরনের প্রচেষ্টা কখনো সেভাবে নেই। এবং আমাদের দূতাবাসগুলোর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে। আমাদের মানুষগুলোর আচরণ নিয়ে তো আপনি বলেছিলেন যে তাদের কথা ওখানে বলা হয়, কিন্তু সামগ্রিকভাবে এটা যে একটা ব্যবস্থাপনার ভেতরে আনতে হবে সেই জায়গাটা আমরা কখনোই ঠিক করতে পারিনি। এবং আমি শরীফুলের সাথে কিছুদিন আগে নিজে একটা টক শো করেছিলাম এবং শরীফুল সেখানে আমাকে কয়েকটি তথ্য দিয়েছিলেন যেটা আমার জন্য খুবই, আমার কাছে মনে হচ্ছে নতুন ধরনের, যে প্রায় প্রথম ধাক্কাতেই বোধহয় ১,২০,০০০ চলে এসেছিল বা ১,৫,০০,০০০-এর মতন, এবং তাদের যাওয়াটা অনিশ্চিত হয়েছে, যারা সেখানে রয়েছে তাদের কাজটাও অনিশ্চিত হয়েছে। আমরা যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ওদের সাথে যে আচরণ করে, কদিন আগেই বোধহয় আমরা দেখলাম যে একটা মেয়েকে সেখানে হত্যা করা হয়েছে। আমাদের কোমরের জোরটা এত কম যে সেটারও প্রতিবাদ করতে পারি না আমরা। এবং এই জায়গাটা আমাদের দুর্বলতা কোথায় আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের মতন প্রবাসীদের প্রতি এরকম বিরূপ আচরণ নিজেদের নাগরিকদের প্রতি আর কোন দেশ করে। এবং সেটা কিভাবে এই ব্যবস্থাপনার সংকট থেকে বাংলাদেশ বের হবে, আসলে এটা একটা বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব শরীফুল হাসান। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? দুটো শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ উনি ব্যবহার করেছেন, সৈয়দ ইশতিয়াক রেজা। রেমিটেন্স যোদ্ধা বলি আমরা তাদেরকে, এবং প্রবাসীদেরকে নিয়ে আমাদের একটা আবেগ আছে, কিন্তু তাদের ব্যবস্থাপনার যে সংকট সেটা নিয়ে হয়তো আমরা ততটা সজাগ নই। এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই বলবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর জায়গায় উনি কথা বলেছেন। আমি আপনার কাছে একটু কতগুলো বিষয় একটু ইনফরমেশন দিতে চাই। এ পর্যন্ত আপনি নিশ্চয়ই জানেন এই পর্যন্ত ২ দফায় কাতার, কুয়েত এবং বাহরাইন থেকে আসা ২৫৫ জন বন্দী এবং ভিয়েতনাম থেকে ফেরত ৮১ জনকে কারাগারে পাঠানো হয়েছে, যেটা আমি প্রথমেই বলেছি, এবং তাদের বিরুদ্ধে নাশকতা, জঙ্গিবাদ সহ অন্য মামলা দেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানানো গেছে। কিন্তু আইন ও বিশেষজ্ঞরা বলছেন বিদেশে যেখানে এই বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশে ফেরার পর তাদেরকে সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। এটা কতটা আইনসম্মত এবং মানবিক বলে আপনি মনে করেন? আমরা প্রতারিত প্রবাসীরা কারাগারে এবং প্রতারকরা মুক্ত জীবনে আছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন?
জনাব শরীফুল হাসান। আহ, ধন্যবাদ। মানে স্টেট ভাই কিছুটা ভূমিকা করলেন। আসলে এটা কতটা দুঃখজনক দেখেন, প্রথম ৪ঠা জুলাই যেটা আপনি বলছেন কুচ বাহরাইন থেকে আসা ২১৯ জনকে জেলখানায় নেওয়া হলো। এরপর ২১ জুলাই ৩৬ জনকে, ৯ই আগস্ট ৪৬ জনকে এবং ১লা সেপ্টেম্বর ৮৩ জনকে, মোট ৩৮৪ জন, ৪ দফায়। এবং এই যে ৪ দফায় জেলে নেওয়া হলো, ৪টা ক্ষেত্রেই একই তুরাগ ছাড়া কমন জিডি, প্রতিটা দাড়ি কমা শব্দ একেবারে সেম। মানে তারা কপি পেস্ট করে পুরোটা করে এবং মূলত যে অভিযোগগুলো বলা হচ্ছিল যে দেশে আসার পর দেড় বাড়ির কোয়ারেন্টাইন সেন্টারে তারা গোপনে ষড়যন্ত্র করছিল, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। আপনি ভাবেন যে আর্মি যে কোয়ারেন্টাইন সেন্টারে আছে সেখানে ৮০ জন মানুষ, ১০০ জন মানুষ তাদের সামনে বসে গোপনে ষড়যন্ত্র করছে, এটা একটা হাস্যকর অভিযোগ। তারপরে অভিযোগ আনা হলো ৫৪ ধারায়, এবং ৫৪ ধারায় বলা হচ্ছে যে তারা অপরাধ করতে পারে, তারা জামিনে মুক্তি পেলে পালিয়ে যেতে পারে, তাই তাদের জেলখানায় রাখা দরকার। মানে আপনি অভিযোগগুলো পড়েন, এবং আজকে ৪ঠা জুলাই পর এই পর্যন্ত যে ৭০-৭২ দিন হয়ে গেল, একজনের বিরুদ্ধে একটি অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। আপনার ৫৪ ধারার নিয়ম হচ্ছে কাউকে যদি আপনি গ্রেপ্তার করেন, সঙ্গে সঙ্গে আপনাকে আদালতে পরের দিন আদালতে সুস্পষ্ট নির্দেশ হয় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগটাকে আনতে হবে। পুলিশের কিছু আনডকুমেন্ট পুলিশ কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে এটা একটা অমানবিক আচরণ। তারাও বুঝতে পারছেন না যে কেন আসলে এই মানুষগুলো এতদিন জেলে রাখা হবে। মানে এবং আপনি বলছেন, গতকালকে আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলছিলাম ৭১ টিভিতে, যে তিনি বলছেন অপরাধ করে আসছে। এবং যদি আপনি দেখেন প্রথমত যেই প্রথম ৩ দফায় মধ্যপ্রাচ্য বাহরাইন থেকে যারা এসছে তাদের ক্ষেত্রে তারা ধরেন কেউ ৩ মাস বেশি ছিল বা ফ্রি ভিসায় ছিল, যার কারণে ওই দেশগুলো অ্যামনেস্টি দিয়েই পাঠিয়েছে। কিন্তু পরের দফায় ভিয়েতনামের ক্ষেত্রে যেটা বলা হলো, এরা কিন্তু তাদেরকে প্রথমে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন তারা দূতাবাস দখল করতে গিয়েছে, অথচ দেখেন তারা কিন্তু প্রত্যেকে সমস্ত নিয়ম মেনে প্রথমে রিক্রুটিং এজেন্সি ডিমান্ড লেটার এনেছে, সেই ডিমান্ড লেটার আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠান বিএমইটি ছাড়পত্র দিয়েছে, তারপর তাদেরকে স্মার্ট কার্ড দিয়েছে, এবং রাষ্ট্রের সমস্ত নিয়ম মেনে তাদেরকে ভিয়েতনামে যাওয়ার পর তারা যখন কাজ পেল না, কয়েক দফায় বিক্রি করে দেওয়া হলো, তখন নিজেরা তারা দূতাবাসে গিয়ে বলল যে আমাদের কয়েক দফায় বিক্রি করে দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমরা প্রতিকার চাই। আপনার অভিবাসন আইন, বৈদেশিক কর্মসংস্থান আইনের ২৯ ধারা পরিষ্কার করে বলা আছে যে কোনো প্রবাসী বিদেশে বিপদে পড়লে নিজের দেশে দূতাবাসে যাবে। আপনি যদি খুনের আসামি হয় তাকেও নিজের দূতাবাসে তাকে এই তাহলে দেখেন বিনা অপরাধ, আমি এটাকে বলি অনাচার। মানে কার নির্দেশে কি কারণে এই যে ৩৮৪ জন মানুষ দিনের পর দিন ছিল জেলে সেটা আমরা জানি না। এবং প্রথম আপনি যে আলোচনাটা শুরু করছেন আমি সেটা দিয়ে শেষ করি, প্রবাসী আয় বছরে $18 বিলিয়ন আসে, এই টাকাটা কতটুকু? এই টাকাটা হচ্ছে সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে অন্তত পক্ষে ৮ থেকে ১০ গুণ বেশি। এবং এই করোনা কালে যেটা আমরা সবাই জানি, জুলাই মাসে $২৬০ কোটি অর্থ এসেছে, যেটা রেকর্ড। আগস্ট মাসে প্রায় $২০০ কোটি। এত কিছু করে যেই প্রবাসীরা পাঠাচ্ছে দেশে অর্থ, আমরা তো নাগরিক হিসেবে তাদেরকে এতটুকু সম্মান দেই না। নতুন এক ধরনের অনাচার, আমার এই ১৭-১৮ বছর অভিজ্ঞতা দেখছি যে তাদেরকে এখন আমরা জেলে পাঠাচ্ছি কোনো ধরনের মানে অভিযোগ ছাড়া। মানে আমি জানি না এই অনাচারের শেষ কোথায়। জি, অনেক ধন্যবাদ জনাব আসিফ মনির। কি বুঝলেন দুজনের বক্তব্য আপনি শুনলেন? আমি আবারও সেই কথাটাই বলতে চাই, আমরা খুব আবেগ নিয়ে বলি রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে একটা নাম দিয়েছি, আমরা খুব আবেগ নিয়ে বলি, তাদের প্রবাসীদেরকে নিয়ে আমাদের যে আবেগ আছে সৈয়দ ইশতিয়াক রেজা বলেছেন, এবং সর্বোপরি হলো রেমিটেন্স যোদ্ধা বলি, তাদেরকে আমরা নানা রকম বিশেষণে আমরা বিশেষায়িত করি। এই বিষয়টা নিয়ে দুজনের বক্তব্য থেকে আপনি কি বুঝলেন, এবং একটু আপনার সঙ্গে একটু সংযুক্ত করে দিতে যে কথাটা জনাব শরীফুল হাসান বলেছেন যে আমাদের যে ২৯-১ ধারা অনুযায়ী বৈদেশিক এবং কর্মসংস্থান ও অভিবাসী আইনের যে ধারা আছে, কোনো অভিবাসী শ্রমিক বিদেশে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হলে দূতাবাস তাকে সহযোগিতা করবে, এই কথাটি উনি বলছেন, এবং অধিকারই রাখে, কারণ যারা টাকা পাঠাচ্ছে তাদের বিপদ আপদ তো দূতাবাসকে দেখতে হবে, তার জন্যই তো দূতাবাসগুলো আছে প্রবাসীদের দেখার জন্য। এবং এই যে জায়গাটা তাদের যদি কোনো অন্যায় থাকে, মানে কোনো রকম দোষ ত্রুটি থাকে, সেখানে তো রিক্রুটিং এজেন্টরা আছে, তারা নিশ্চয়ই তাদের সঙ্গে কোনো রকম অবহেলা বা বেআইনি কার্যক্রম তাদেরকে ধরিয়ে দিয়েছে, সেই জন্য তারা এরকমভাবে বিপদগ্রস্ত হলেও হতে পারে। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রতারণার জন্য কোনো রিক্রুটিং এজেন্টকে কিন্তু সরকার বিচারের আওতায় আনে নাই, এই অবস্থা কেন জনাব আসিফ মনির? জি, ধন্যবাদ। যেটা পূর্ববর্তী বক্তারা বললেন সেটার সাথে আমি এক জায়গায় যোগ করি যে
অব্যবস্থাপনার কথা বলছিলেন আপনি, এবং সেটার সাথে যেটা আমাদের মানসিকতার জায়গা। দেখুন, আপনি যেটা বলেন রেমিটেন্স যোদ্ধা, আমরা যারা সরাসরি অভিবাসীদের সাথে কাজ করি, যেসব সংস্থা ব্যক্তিরা কাজ করি, অথবা কিছু সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের লোকজন, তারা ছাড়া সাধারণ জনগণের মধ্যে কিন্তু এই ব্যাপারে সচেতনতা খুব একটা নেই। সেটার একটা বড় জায়গা হচ্ছে যে সরকার বলি বা অন্য জায়গায় যেমন অনেক এনজিওরা কাজ করে, বা কিছু এনজিও কাজ করে, কিছু অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান, সরকারের একটা মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, কিন্তু এই যে প্রচারের জায়গাটা এবং বিশেষ করে মানবিক যে সম্মানটা দেওয়া উচিত এই মানুষগুলোর, এরা একেবারে যে গ্রাম পর্যায় থেকে যখন আসে থেকে শুরু করে বিমানবন্দরে যাওয়া অথবা তার আগে সরকারি বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়া, যেখানে তাদের নিয়ম মেনে যখন তারা যাচ্ছে, তখনও তাদেরকে কীট পতঙ্গের মতো ট্রিট করা হয়। এটা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই সেটা নিজেরাও অনেক সময় দেখে থাকেন। বিমানবন্দরে তাদেরকে যে আচরণ করা হয় যাওয়ার সময়। আর তারপরে যেটা বলছেন প্রবাসও একই কাজে, অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে অভিবাসী শ্রমিকদের ব্যাপারে এক ধরনের একটা শ্রেণীগত বিভাজন আমরা দেখতে পাই, এবং সেক্ষেত্রে তাদের আচরণগত একটা পার্থক্য আমরা দেখতে পাই। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা যাওয়া আসা করেন প্রবাসে, বা প্রবাসী বাংলাদেশি যারা স্থায়ীভাবে বসবাস করেন, তাদের প্রতি যে আচরণ, এই শ্রমিকদের প্রতি সে আচরণ নেই। সেই কারণেই তারা কিন্তু অনেক সময়, আপনি বললেন যে একটি ঘটনা ঘেরাও করার ব্যাপারটি, আমরা কিন্তু বারবার প্রবাসী এই শ্রমিক ভাই বোনদের কাছে শুনি যে তারা কোনো দেশেই, সেটা মধ্যপ্রাচ্য হোক, মালয়েশিয়া হোক, কোথাওই তারা সরকারি কর্মকর্তা, দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে ভালো আচরণ পান না, ভালো ব্যবহার পান না, মানুষের যে আচরণ সেটা পান না। আমি আইনের কথাগুলোই বাদই দিলাম। তারপরে যদি আপনি আসেন আইনের জায়গাটায়, এখানে আপনি অভিবাসী আইনের কথা বলছেন, আরো একটি আইন আছে, ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ড অ্যাক্ট, এটি 2018 সালে আরেকটি আইন হয়েছে। সেখানেও কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু ধারা বলা আছে, যে একটি হচ্ছে যে প্রবাসে যেই শ্রমিকরা আছেন তারা যদি বিপদে পড়েন তাদেরকে সহায়তা করতে হবে, তাদেরকে ফেরত আনার ব্যাপারে সরকার সহায়তা করবে। কাজে এখানে রিক্রুটিং এজেন্সিদেরকে অনেক সময় চাপ দেওয়া হয় যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছে, কিন্তু এখানে সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্র নিজেই সে আইন তৈরি করেছে যে আমি নিজে দায়িত্ব নিয়েছি এদেরকে ফেরত আনার ব্যাপারে। অনেক সময় দেখা যাচ্ছে ওয়েলফেয়ার বোর্ডের আন্ডারে যে ফান্ড আছে, সরকারের যে ফান্ড আছে, এই অভিবাসীদের দেওয়া ফিজ এর মাধ্যমেই যে ফান্ডটা জমা হয়েছে, সেই ফান্ড খরচ না করে রিক্রুটিং এজেন্সিকে চাপ দিয়ে তার মাধ্যমে টাকা দিয়ে তাকে ফেরত আনা হয়। ক্ষতিপূরণটা অনেক সময় রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই দেওয়া হয়। আচ্ছা, এবার আপনি যেটা বলছেন যে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনের প্রয়োগের জায়গা, আপনি অভিবাসী আইন 2013 আইন আছে, মানব পাচারের যে আইন আছে 2012, এই দুটোর মধ্যে সুনির্দিষ্ট কিছু ধারা রয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে এই আইন সম্পর্কে সচেতনতা নাই যে কোন ধারা কিভাবে ব্যবহার করা যাবে। যেই জন্য খুব কমন কিছু ধারা, 54 ধারা, যেটি যুগ যুগ ধরে বিভিন্ন সময় ব্যবহার হয়ে যাচ্ছে, সেটা ব্যবহার হচ্ছে। এটি কিন্তু আমাদের যে মানব পাচারের আইন সম্পর্কিত, মানব পাচারের যে ইউএস স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট, সাম্প্রতিকতম যে রিপোর্ট বাংলাদেশের উপরে, সেখানেও কিন্তু আছে যে প্রসিকিউশন কম, অর্থাৎ বিচার ব্যবস্থা, আমাদের আইন আছে কিন্তু সেই আইন প্রয়োগ করে মামলা হওয়া এবং সেটা নিষ্পত্তি হওয়া খুবই কম। এটা হচ্ছে সচেতনতার অভাব। আপনার কাছে আসবো অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান, যে কথাটা উনি শেষে বলছিলেন, আইন আছে, আইনের প্রয়োগ নেই। আপনি কি বলবেন তিনজনের বক্তব্য থেকে? ধন্যবাদ। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলে ইশতিয়াক ভাই বা আসিফ ভাই এবং শরীফ সাহেব যে কথাগুলি বলেছেন, এগুলি একদম ফ্যাকচুয়াল ইস্যুস। এগুলির কোনো আসলে এক্সপ্লেনেশন নাই, এগুলির কোনো এক্সকিউজও নাই সরকারের পক্ষ থেকে। তবে আমি কয়েকটা জায়গায় যাই। আমরা এখন খুব কমপ্লেসেন্সের মধ্যে আছি, যে আলাপটা হলো যে রেমিটেন্স আসছে, রেমিটেন্সের সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ অর্থের পরিমাণটা বেড়ে গেছে, কিন্তু অর্থের পরিমাণটা কেন বেড়েছে সেটা কিন্তু আমরা দেখছি না। প্রথম কথা হলো যাদের যে সেভিংস গুলি ছিল, সেই সেভিংস গুলি কিন্তু এখন ফিরে আসছে, অর্থাৎ যে রেমিটেন্স ওয়ার্কাররা ওখানে ছিলেন, তাদের যে লাস্ট সেভিংস গুলি, সেই লাস্ট সেভিংস গুলিও কিন্তু এখন তারা পাঠিয়ে দিচ্ছেন। এটার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হলো যে কোভিড এর কারণে তাদের পরিবারগুলি অত্যন্ত আর্থিক দৈন্যদশার মধ্যে আছে। আর দ্বিতীয়ত হলো যে সরকার একটা 2% ক্যাশব্যাক ফ্যাসিলিটি দিচ্ছে, সেটাও তারা অ্যাভেল করছে। তার মানে হলো যে এই যে রেমিটেন্সের যে ফ্লোটা আপনি দেখছেন, এটা কোনো সাস্টেইনেবল ফ্লো না। এটা একটা পর্যায়ে গিয়ে রিভার্স অর্ডারে চলে যাবে, তখন গিয়ে কিন্তু আমরা আমাদের আসল ইম্প্যাক্টটা ফিল করা শুরু।
দ্বিতীয় জিনিস যেটা হলো যে তার মানে আপনি দেখেন তার যে লাস্ট সম্বলগুলি ছিল, আর্থিক সম্বলগুলি ছিল তার মাইগ্রেশনের পরে, সেইগুলি কিন্তু এখন তার শেষ হয়ে যাচ্ছে। জি তার মানে এটা কি, তার যে এখন একটা মানবেতর অবস্থা আছে সেটা আরো খারাপ অবস্থায় যাবে, এবং বাই দি এন্ড অফ ডিসেম্বর জানুয়ারি আমরা এই অবস্থাটা দেখবো, এবং আমরা দেখবো আরো বেশি মানুষ ফিরে আসছে। থার্ড যে জায়গাটায় সরকারের খুব একটা নজর নাই, যেটা আমি মনে করি, সেটা হলো যে মাইগ্রেশন পলিসিস গুলি বা মাইগ্রেশন রেজিম গুলি কিন্তু আগের চেয়ে অনেক বেশি স্ট্রঙ্গার হয়ে যাবে। মানে হলো আপনি দেখবেন যে এখন অনেক বেশি প্রোটেকশনিজম চলে আসবে। ইউরোপে তো বটেই, ইতালি, স্পেন বা যে জায়গাগুলি নিয়ে এতদিন পর্যন্ত আমাদের একটা বড় রকমের আস্থার জায়গা ছিল যে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলিতে আমাদের লোকজন যাচ্ছে, হায়ার রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি বন্ধ হয়ে যাবে। এবং এই বন্ধ হয়ে গেলে আলটিমেটলি যে আপনি যে ইউরোপ, এই ইউরোপিয়ান বেল্ট থেকে যে আপনার একটা বড় রেমিটেন্স আসতো, সেটাও কিন্তু সাংঘাতিক ভাবে কমে যাবে, এবং মানুষের যাওয়াটাও। আমি কাজ করেছি মালদ্বীপে। মালদ্বীপে আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা আছে তার 60% কিন্তু আনডকুমেন্টেড। এখন আনডকুমেন্টেড কে প্রথমে তারা বলতো ইনলিগাল, মানে আমি যেহেতু জাতিসংঘের সাথে কাজ করতাম, একটা টাস্কই ছিল এই ইনলিগালটাকে আনডকুমেন্টেড এ কনভার্ট করা। তো আনডকুমেন্টেড এ কনভার্ট করার পরে যে ঘটনাটা ঘটেছে, যে বাংলাদেশ থেকে যে তাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে এবং তাদেরকে যে লিগ্যাল এন্টিটি হিসেবে ফেরত আনা, সেই জায়গাতে কিন্তু খুব একটা কাজ এখনো পর্যন্ত হয়নি। ফলে আমরা এখানেও দেখতে পারবো যে মালয়েশিয়া থেকে শুরু করে মালদ্বীপ বলেন, অল দি ওয়ে টু মিডল ইস্ট, এই জায়গাগুলিতে কিন্তু বড় রকমের লিগ্যাল কমপ্লিকেসি আমাদের জন্য আসছে। সুতরাং আমরা কাদেরকে জেলে দিলাম বা জেলে দিলাম না, তার চেয়েও বড় আরেকটা প্রেসিং কোয়েশ্চেন আমাদের সামনে আসছে, যে ইনফ্লাক্সটা হবে আনডকুমেন্টেড কনভার্ট হওয়ার পরে, এবং তাদের যে লিগ্যাল এন্টিটি হিসেবে ফিরিয়ে আনা, সেই জায়গাতে কিন্তু একটা বড় রকমের ধাক্কা আসবে। আর লাস্ট যে জিনিসটা বলা দরকার সেটা হলো যে অন্ততপক্ষে মলডিভিয়ান এক্সাম্পল বা মালয়েশিয়ান এক্সাম্পল থেকে যদি আমি বলি, সেই জায়গাতে যে জিনিসটা দেখা গেছে যে শুধুমাত্র যে বাংলাদেশ হাই কমিশন বা এম্বাসির একটা বিষয় তা না, এই মানুষগুলি যারা আছেন তাদেরকে বিন্দুমাত্র লিগ্যাল, ইনস্টিটিউশনাল, ল্যাঙ্গুয়েজ, স্কিলস সম্পর্কে কোন রকম ধারণা দেওয়া হয় না। এবং যেহেতু তাদেরকে ধারণা দেওয়া হয় না, তাদেরকে যে হাই কমিশনের কাছে যেতে হবে, এম্বাসির কাছে যেতে হবে, যে কাগজগুলি পূরণ করতে হবে, সেইগুলি সম্পর্কেও কিন্তু বিন্দুমাত্র ধারণা নাই। যে কারণে আপনার কিন্তু আলটিমেটলি জাতিসংঘ কিন্তু একটা কাজ করছে যে তাদেরকে অ্যাটলিস্ট এইটুক শিক্ষা দেওয়া, যে কোনো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে, লেবার ইন্টারেস্ট হলে বা লেবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে হাই কমিশনে যেতে এবং হাই কমিশনে গিয়ে কোন কোন ফর্মগুলি ফিল আপ করতে হবে। সুতরাং আমরা কিন্তু অত্যন্ত বেসিক লেভেলে কথাবার্তা বলছি, যে বাকিগুলি তো অনেক পরের ব্যাপার। যে তাকে যে হাই কমিশনে গেলে তাকে যে লেবার সেক্রেটারির সাথে কথা বলতে হবে, সেটারও কিন্তু মানে আমি অন্ততপক্ষে দেখেছি অলমোস্ট লাইক 50 to 60% মানুষের কোনো ধারণাই নেই। জি, সুতরাং আমাদেরকে মানে হাই কমিশন বা ফরেন মিনিস্ট্রি যতটুকু না আমরা চিন্তা করছি, হ্যাঁ ডেফিনেটলি সেখানে উইকনেসেস আছে, ওয়েলফেয়ার মিনিস্ট্রির উইকনেস আছে, হিউম্যান রিসোর্স এর উইকনেস আছে, কিন্তু তাদেরকে একটা জ্ঞান দিয়ে পাঠানো এবং উড়োজাহাজে ওঠার আগে যে একটা বেসিক জ্ঞান দেওয়া, যে এই কাগজটা এইভাবে সই করতে হবে, এই বিষয়গুলি কিন্তু কিচ্ছু করা হয়। জি, অনেক ধন্যবাদ। অনেক মানে এগুলো আসলে খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আসলে প্রশিক্ষণের একটা বিষয় রয়েই যায়। এবং আপনি যে কথাটা তিনজনের বক্তব্য থেকে আসছে, হাই কমিশনগুলো বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের হাই কমিশনগুলো, আমি যতটুকু আমিও ব্যক্তিগতভাবে জানি যে যারা ওখানে শ্রমিক হিসাবে যায় তাদেরকে হাই কমিশনগুলো তেমন একটা সহযোগিতা করেন, এবং অনেক সময় আমরা শুনেও থাকি যে তাদেরকে মানুষ হিসাবেও মানে গণ্য করা হয় না। এবং বিভিন্ন বড় বড় রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে আমরা যখন ইউরোপে দেখি, তখন বাংলাদেশিরা বেশ মর্যাদার সাথে ওখানে দাওয়াত পায়, কিন্তু মিডল ইস্টে যে জায়গায় আছে সেখানে তাদেরকে তেমন একটা প্রাধান্য দেওয়া হয় না হাই কমিশন থেকে। জানতে চাই, আমি যদি একটু আপনাকে আর একটু সংযুক্ত করতে চাই যে ভিয়েতনামের বিষয়টা, যে ভিয়েতনামের যে প্রতারিত অভিবাসী যে শ্রমিকরা মানে এসছেন এখানে, তারা কিন্তু প্রচলিত সব নিয়মকানুন মেনে এবং সরকারের জনশক্তি, কর্মসংস্থান এবং মানে প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে কিন্তু প্রবাসী গিয়েছিল, এবং তারা ওখানে গিয়ে নানান রকম হয়রানির শিকার হয়েছেন, এবং ওইখানে হয়রানির শিকার হয়েই কিন্তু তারা এক পর্যায়ে দূতাবাসের উপরে মানে অনেকটা রাগান্বিত হয়েই তারা দূতাবাসকে ঘেরাও করার বিষয়টা গিয়েছেন, এবং তারা সহযোগিতা না পেয়েই কিন্তু আবার দেশে ফিরে এসছে। তারা দেশে ফিরে এসে যে জিনিসটা হলো, আমি ঠিক জানি না শব্দটা কতটুকু মানে আমার
প্রয়োগ করা ঠিক হবে, রাষ্ট্রীয় নিপীড়ন বলবো কিনা, যে তারা গ্রেফতার হয়ে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন, যা কিনা পুরোপুরি মানবাধিকার লঙ্ঘনের মতোই বোধহয় আমি সেটা দেখতে পাচ্ছি। বিদেশে গিয়েও ওনারা প্রতারিত হলেন, দেশে এসেও তারা হয়রানির শিকার হলেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিকারটা কিভাবে আমরা পেতে পারি? না, আপনি যে শব্দ ব্যবহার করেছেন রাষ্ট্রীয় নিপীড়ন, একেবারেই আমি বলবো যে সঠিক শব্দ ব্যবহার করেছেন। দেখেন, বিদেশে তারা যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তাদের জন্য সবচেয়ে বড় নির্ভরতার জায়গা কোনটা? আমার দূতাবাস, সেখানে তারা গিয়েছে। সেবা না পেয়ে তারা কিছুটা উষ্মা প্রকাশ করেছে, অথচ আপনি তাদেরকে বিশ্বাসঘাতকের মর্যাদা দিয়ে তাদেরকে ডিপোর্ট করেছেন বাংলাদেশ, এবং বাংলাদেশে আসার পরে তাদের প্রতি যে আচরণ করা হয়েছে পুরোটাই আমি বলবো যে নিপীড়ন, রাষ্ট্রীয় নিপীড়ন যথার্থ সত্য। আমরা বিভিন্ন দেশের নাগরিকদের প্রতি তার দেশের দূতাবাসের আচরণগুলো যদি আমরা দেখি, এমনকি অপরাধীর প্রতিও যে তাদের দেশের নিজস্ব নাগরিক যদি হয়, তারা যে সহমর্মিতা দেখায়, সেটা কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পাই না। এলিয়েটের কথা আপনার মনে আছে নিশ্চয়ই, মার্কিন নাগরিক যে ড্রাগ ট্রাফিকিং এর কারণে বাংলাদেশের কারাগারে। আমেরিকা তার একজন অপরাধী নাগরিককে তুলে নিয়ে চলে গেছে বাংলাদেশ থেকে নেগোসিয়েট করে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আসিফ ভাই কিংবা শাহবানাম, আপনাদের মনে থাকার কথা। তাহলে বাংলাদেশের নাগরিকরা এমন কি অপরাধ করে ফেলেছে ভিয়েতনামে? তারা তাদের কাজের জন্য, কাজের সুবিধার জন্য, মর্যাদার জন্য, তাদের অধিকারের জন্য বিক্ষোভ প্রদর্শন করে। আসিফ ভাই যে কথাটা বলেছেন, এটা হলো গুরুত্বপূর্ণ। তাদের প্রতি আমরা সামান্যতম মর্যাদা দেখাই না, এবং তাদেরও যে একটা মানবিক মর্যাদা আছে, সেটা আমরা কখনো রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে স্বীকারও করতে চাই না, এবং তার একটা এফেক্ট গিয়ে পড়ছে আমাদের সকলের আচরণে। সেটা শাহবানু বলছিলেন যে এয়ারপোর্টের ডেস্ক থেকে শুরু করে প্লেন পর্যন্ত, কিংবা ফিরে আসার পরে তাদের প্রতি যে ব্যবহারটা করা হয়, কাস্টমসে বলেন, তারপর ইমিগ্রেশনে বলেন, সর্বত্র তাদেরকে এক ধরনের চোখে দেখা হয়। এদিকে আবার নাম দিচ্ছি আমরা যে কি রেমিটেন্স যোদ্ধা, এবং রিক্রুটিং এজেন্সিগুলোর তাদের প্রতি যে আচরণ, সেখানে কোনো মনিটরিং নাই, বরং সমস্ত নির্যাতন, নিপীড়নগুলো নেমে আসে এদের উপর। আমি বলবো সরকারের উচিত হবে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে এই মানুষগুলোকে মুক্ত করা, তাদের কাছ থেকে শোনা, দূতাবাসের কর্মকর্তাদের যদি কোথাও কোনো গাফিলতি থাকে সেখানে ব্যবস্থা নেওয়া। মানুষকে আটকে রেখে নিপীড়ন করে কোনো সমস্যার সমাধান করা যায়। অনেক ধন্যবাদ। জনাব শরীফুল হাসান, আপনি কি যুক্ত করতে চান কিনা? এই যে বিষয়গুলো ঘটলো, আপনি একদম খুব নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করেন এবং ওদেরকে নিয়ে আপনি কাজ করেন, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কাজ করেন। এর থেকে প্রতিকার কোথায়? কখনোই মানে এরকম যে মন্ত্রণালয়, যারা এই মন্ত্রণালয়গুলোর দায়িত্বে আছেন বা যারা এগুলো দেখেন, তাদের সঙ্গে কি কখনো আপনার কোনো কথা হয়েছে যে এগুলো কেন হচ্ছে? আসলে সারাক্ষণই তো তাদের সাথে কথা হয়, কিন্তু নিত্য নতুন ধরেন যে আসছে, সে আবার চলে যাচ্ছে। আমি পুরো ঘটনার মানে এক লাইনে সামারি করি, আরেকটা দেশ আপনাকে সম্মান দিবে কিনা নির্ভর করে আপনি আপনার নাগরিককে সম্মান দেন কিনা। আপনি সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, পৃথিবীর যেই দেশে যান মধ্যপ্রাচ্যে, ওই দেশ যখন দেখে তার দূতাবাসের সামনে তার নাগরিকরা দুর্ভোগের শিকার, রোদের মধ্যে দাঁড়ায় আছে, তারা জেলখানায় মারলেও কিছু হয় না। আপনি একজন ইন্ডিয়ানের সাথে কাজ করেন তো, একজন ফিলিপিনের সাথে করেন তো। আমরা যদি আমাদের নাগরিকদের সম্মান না দেই, পৃথিবীর কোন দেশের টাকা পয়সা আমাদের নাগরিকদের সম্মান দিবে? কাজে আমি মনে করি এই সংকটের প্রথম সমাধান, দেখেন পৃথিবীর কোন দেশে তার নাগরিক তার নিজ দেশে ফিরে কি জেলে গেছে? আমরা যেই নাগরিকরা এখানে যদি জেলে যেতে হইতো, তাহলে তো প্রথম জেলে দেওয়া উচিত রিক্রুটিং এজেন্সি, যে ভিয়েতনামের ডিমান্ড লেটার আনলো। জেলে যেতে হইতো সেই সরকারি কর্মকর্তাদের, যাদের যারা ছাড়পত্র দিল। আপনি কেউ গেল না, গেলে হচ্ছে সেই মানুষগুলো যে 4-5 লাখ টাকা খরচ করে গিয়ে কাজ পেল না, দেশে এসে এবং ভুক্তভোগী আবার জেলে। এবং আন্তর্জাতিক সমস্ত আইনে, মানব পাচার আইন, বৈদেশিক আইন, 1990 সালের ইউএন কনভেনশন, সমস্ত আইনে ভুক্তভোগীকে আপনি জেলে পাঠাতে পারেন না, কিন্তু আমরা সেটাই করলাম। তো আমরা যদি আমাদের নাগরিকদের সম্মান না দেই, যে কুলসুমের কথা বলছেন সৌদি আরব, গতকালকে ডেইলি স্টার নিউজটা আমি করেছি, এখন 14 বছর একটা মেয়ে, তার পাসপোর্ট হয়ে গেল 25 বছরের নামে, সে ছাড়পত্র পেয়ে গেল, ইমিগ্রেশনের সামনে দিয়ে চলে গেল, কারো মধ্যে প্রশ্ন আসলো না এই 14 বছরের মেয়েটা কি করে যাচ্ছে। এবং 410টা মেয়ে, কুলসুম সহ এই পর্যন্ত গত 4 বছর শুধু 410টা মেয়ে লাশ হয়ে ফিরেছে। শুধু সৌদি আরব থেকেই 150 লাশ হয়ে ফিরছে। আমি বুঝলাম যারা টর্চার হয়ে, নির্যাতিত হয়ে ফিরে আসে, তাদের নাম দিলাম। এই যে 150টা মেয়ে লাশ হয়ে ফিরলো, যার মধ্যে অন্তত পক্ষে 70 জন আত্মহত্যা করেছে, অন্তত পক্ষে 60 জন মারা গেছে টর্চারে, একটা ঘটনায় একজন সৌদি নাগরিককে কি আমরা শাস্তির আওতায় আনতে পেরেছি? আমরা তো পারিনি। কারণ কি, এরা তো মানুষ না, আমরা তো মানুষের মর্যাদা। কাজে ওই কথাটাই বলি, যতক্ষণ আমি আমার নাগরিককে মর্যাদা না দিব, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অনেক ধন্যবাদ জনাব শরীফুল হাসান খান। আমার মনে হয় যে এই আলাপগুলো চলতেই থাকবে। আমরা আশা করব একটা না একটা সময় এগুলোর সমাধান হতেই হবে।
কারণ যাদের টাকায় আমরা আমাদের অর্থনীতিকে সচল রাখি সেখানে অবশ্যই নজর দিতে হবে। আমার মনে হয় যে আলাপটি আমি এখানে শেষ করতে চাই।